প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। গল্পে আসা যাক। ঘটা জোরে হেসে হেসে বললেন, বেশ বেশ বেশ। তারপর ধমক দিয়ে বলে, এই শুধু শুধু মনিবের কেরোসিন পোড়াচ্ছিস কেন? আঁধারে থাকতে ভয় লাগে? তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে দীপক বলল, না না, ভয় আবার কিসের? জায়গাটা নূতন, তাই পথঘাট দেখে নেবার জন্য ওটা এনেছিলাম। এখন সব চেনা হয়ে গেল। চেনা অচেনা বুঝি নে, আমার চোখ তো আধারে জ্বলে রে বাপু। কচুবনের মালি হতে হলে ওই রকম দরকার। তা তোর নাম কি? সলু, সলু সাবুই। ঘর ওই হত্যাকে। আঙুল তুলে নদীর ওপার দেখায় দীপক। বেশ বেশ বলে আবার বেদম হেসে উঠল ঘটা। তারপর আবার একটা ধমক, তুই কেন মরতে এলি সলু সবই? জানিস রে এইখান থেকে দুটো মালি উদাও হয়েছে? কথা শেষ না করে কটমট করে তাকালো ঘটা। দীপক স্পষ্ট দেখতে পেল দানবটার চোখ ঠিক হুলো বিড়ালের চোখের মতো জ্বলছে। সে বলল, কই জানি না তো। কি হয়েছে দুটো মালির? বাঘে খেয়েছে? খেয়েছে খেয়েছে বলতে বলতে হাতের কুচুটা ফেলে দিয়ে ধড়াক করে লাফিয়ে উঠল ঘটা। বাঘে কি কিসে খেয়েছে কে জানে বাবু, মধ্যে কথা খেয়েছে। দীপক কথাটা শুনলেও তার মানেটা মাথায় আনতে পারল না চট করে। মন তখন তার অন্যদিকে। ঘটার আকারটা কত বড় ঘন অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু সম্মুখের আকাশ তার চোখ থেকে আড়াল হয়ে গেল লোকটা খাড়া হতে দাঁড়াবার সঙ্গে সঙ্গে। তুই খাবি কি? আমি তো কাঁচা কচু খাই, দেখতেই পেলি। উঠে দাঁড়িয়ে এই প্রশ্ন করল ঘটা। শুধু কচু খেয়ে থাকো? এত ধান চাল এদের জেলায়, মাথা ভাঙার এত মাছ, কচু? হুঙ্কার দিয়ে উঠল ঘটা। খেতে হয়তো মাংস, তা গুরুর নিষেধ আছে। মাসে একদিনের বেশি মাংস খাওয়া আমার বারণ। হাসতে হাসতে ঘটা সাঁ করে জমাট অন্ধকারের ভিতর কোথায় যে মিলিয়ে গেল ঠাহর করতে পারল না দীপক। টেমিটা আর জ্বালাতে ভরসা হয় না। ঘটার যেহেতু নিষেধ আছে, আর আন্দাজের উপর নির্ভর করে মনিব বাড়ির দিকে পা বাড়ালো হোঁচট খেতে খেতে। আর রাতটা ওখানেই খাওয়ার কথা। খুব গোপনে খাওয়াবাড়ি বন্দোবস্ত করেছে ভূতনাথ বাবু। বাড়ির গিন্নি পর্যন্ত টের পাবে না। মনে যেন সন্দেহ না হয় যে দীপক মালি ছাড়া অন্য কিছু। ভূতনাথের বৈঠকখানা ঘরে টর্চের আলোয় চলছে হাত মুখ। একছড়া পাকা কলা, এক ঠোঙা মুড়কি আর এক বাটি দুধ দিয়ে খাওয়া শেষ করল দীপক। দীপক জিজ্ঞেস করে, আচ্ছা কার্তিক নির্দোষায় কোন তারিখে মনে আছে আপনার? ভূতনাথবাবু চট করে জবাব দেয়, 15ই ফাল্গুন। আবার প্রশ্ন, আর বনমালী? 15ই চৈত্র, ঠিক 1 মাস পরে। ভূতনাথ একটু থেমে হিসেব করে মনে মনে তাই তো দাঁড়ায়। আগে তো এই নিয়ে মাথা ঘামায়নি। তারিখ দুটোই যে ভীষণ মিলে গেছে। তা তো বটেই। চলি এইবার, বিদায় চাই ভূতনাথের কাছে। ভূতনাথ কাঁদো কাঁদো হয়ে বলে, বিদেশি ভদ্রলোক, আপনার কি খেয়াল বলুন তো? আপনার যদি কোনো বিপদ ঘটে লোকেই বা কি বলবে? আমায় আর নিজের মনকে আমি কি করে বোঝাবো? দীপক হেসে সান্ত্বনা দেয় ভূতনাথবাবুকে, বলে, এখনো দিন সাতেক আমার কোনো ভয়ের কারণ নেই, আপনি ভাববেন না। দিন সাতেক মানে আজ হলো 8ই বৈশাখ? আপনি বলতে চান? হ্যাঁ, আমি 7 দিন নিরাপদ। যা কিছু ঘটবার তা ঘটবে 15ই বৈশাখ। মাসে 1 দিন মাত্র মাংস খায় ঘটোৎকচ। ওদিকে দীপকের পাশাপাশি ঘুমোবার জায়গা। যতবারই ঘুম ভাঙল, ঘটোৎকচের হাঁক শুনতে পেল অনেক দূরে। সে শুধু শুয়োর তাড়াচ্ছে সারা রাত ধরে। পরের দিন ঘটোৎকচ তার হাতে কোদাল দিয়ে দেখিয়ে বলল, এই
ওইখানে লাইন ধরে গর্ত করে যাও, 1.5 হাত গভীর, 1 হাত লম্বা আর 1 হাত চওড়া। গর্ত করে মাটিটা ধুলো করে রেখে দাও। এরপরে ওতে সার মেশাবো, তারপরে ওখানে নতুন চারা বসাবো। ওসব গর্তে সার দেওয়া শেষ হয়েছে? কোন সব গর্তে? হঠাৎ গোল ফাটা চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল ঘটোৎকচের। হাতে মুঠি পাকিয়ে সে এক পা এগিয়ে এলো দীপকের দিকে। তড়াক করে দীপক পিছনে সরে গিয়ে আঙুল দিয়ে ওধারের পুরনো গর্তগুলো দেখিয়ে দিল আর বলল, তুমি রাগলে নাকি ঘটাদা? আরে নতুন মানুষ আমি, যদি সব বাতলেই না দেবে তাহলে কাজ শিখবো কি করে? ঘটোৎকচ পিছন ফিরে ঘোঁত ঘোঁত করে উঠল, ঠিক যে কাজটি বলবো তুই সেই কাজটিই করবি। অন্য কাজ শিখতে গেছিস কি মেরে খুন করব? সারাদিনে সে গর্ত করলো অনেকগুলি। আবার ঘটা যখন নদীতে নাইছে বা কচু চিবোচ্ছে আঙিনায় বসে, সেই সময় পুরনো গর্তের মাটি সরিয়ে তলা পর্যন্ত দেখে, তারপর আবার সেই গর্তের মাটি গর্তে ভরাট করে দেয়। 6টা দিন পেরিয়ে আজ 15ই বৈশাখ। ভূতনাথ হঠাৎ আজ সকালে একবার সাইকেল চড়ে থানায় গিয়েছিল দারোগা সাহেবকে বিশেষ কিছু ব্যক্তিগত কথা বলতে। রাত গভীর, ঘটোৎকচ ঘুমিয়ে আছে সন্ধ্যা থেকে। আজ আর সে কচু খায়নি। রাত দুপুরে ঘটোৎকচ উঠে দাঁড়িয়ে দীপকের বুকের উপর বসে মুখটা বেঁধে ফেলল। একবার গোঁ আওয়াজ করেই তারপর একেবারে নিস্তব্ধ হয়ে গেল সে। দীপক 1 মিনিটের জন্য ঘুমায়নি। বুকের ভিতরটা ধড়াস ধড়াস করছে তার। এই কি শেষ? ওরা ঠিক সময় মতো এসছে তো? তৈরি হয়ে আছে তো? না যদি থাকে তবে 1 মুহূর্তের ভিতরেই সব শেষ হবে। ঘটোৎকচ তাকে তুলে নিয়ে গেল কচু বনে। মাটিতে ফেলে ছোড়া তুলল দীপকের টুঁটিতে বসাবার জন্য। আর ছোড়া ওই কচু বনেই লুকোনো ছিল। হঠাৎ ছোড়ার ফলাটা ঝকমক করে উঠল কেন এই আঁধারে? লাফিয়ে উঠল ঘটোৎকচ। টর্চের আলো পড়ছে কোথা থেকে। দুম দুম করে পিস্তলের আওয়াজ। সঙ্গে সঙ্গে পিছন ফিরে লাফ দিল ঘটোৎকচ। যেখানে দারোগা দাঁড়িয়েছিল পরক্ষণেই ভূতনাথ উঠল আর্তনাদ করে। এক কামড়ে তার গলার নড়ি ছিঁড়ে দিয়েছে ঘটোৎকচ। ঘটোৎকচের বিশাল শরীরে ধাক্কা খেয়ে ভূতনাথ সোজা গিয়ে পড়েছে মাটিতে। আর ঘটোৎকচ চেপে বসেছে তার বুকের উপরে। 1 মাসের পর আজ আমার পারণ, তাতে ব্যাগলা দিতে এলি? ঘাঁকা করে এই কথা বলে ভূতনাথের রক্ত চুষো করে চুষে খেতে লাগলো সে। তার পিস্তলের গুলি বিচ্ছে তার গায়ে। দারোগা গুলি করছে, দীপক গুলি করছে, 4টে কনস্টেবল ঘটোৎকচের শালের ঘুড়ির মতো ঠ্যাং ধরে টানছে। কিন্তু টানতে টানতে যখন তাকে ভূতনাথের উপর থেকে সরানো গেল, তখন গোটা 12 গুলি খেয়েও সে মরেনি। কিন্তু ভূতনাথ মরেছে। মরবার আগে আমাকে ওর মাংসটা খেয়ে নিতে দে, সে বলে চেঁচাতে লাগলো ঘটোৎকচ। আজ আমার পারণ রে, আজ আমার পারণ। সেই রাত্রির এই পুরনো গর্তগুলো খুঁড়ে দেখা গেল 4-6 আঙুল মাটির তলাতেই রাশি রাশি মানুষের হাড়। কার্তিক আর বনমালী কোথায় গিয়েছে সেই রহস্যের সমাধান হলো এইভাবে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।